স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দিনব্যাপী বৈঠক শেষে সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলে দলটি। পাশাপাশি প্রধানমন্ত্রী শাসিত নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় তারা। এদিকে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যদুস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেন এনসিপির নেতারা। মতামত দেন ১৬৬টি সংস্কার প্রস্তাবনার। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতে জাতীয় সনদ প্রস্তুত করা হবে। এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। বিকেলে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা চায় প্রধানমন্ত্রী নয়, সরকার হবে মন্ত্রী পরিষদ শাসিত। এ সময় সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তাও নিয়ে প্রশ্ন তোলা হয়। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা, এবং যে ৭২-এর মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যেতে চায় না এনসিপি। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে, এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। অভ্যুত্থানটার কারণ কি? কারণ একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। আমাদের সংসদকে কার্যকর আরো বেশিভাবে কিভাবে করা যায়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্য দেশের কেউ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া এখনই নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন মনে করছে না বলেও জানান দলটির নেতারা। শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্র চাপিয়ে দেওয়া যায় না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনা সভায় কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। এই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে, বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠক করেন দলটির স্থায়ী কমিটির ২ নেতা। শেষে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে মনে করি না। সেরকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি। এদিকে নাটোরের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় আন্দোলনের সহযোগী দলগুলোকে পাশে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগণের চাওয়া অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জানান এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। জনগণের প্রত্যাশা অনুযায়ী গত ৯ মাসে সরকার সংস্কার প্রক্রিয়ার আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
আজকে 9 মাস হয়ে গেছে, কিছু কিছু সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই তাদের বাস্তবায়ন করা উচিত ছিল বলে আমরা মনে করি। এদিকে দেশের সংস্কার ও নির্বাচন দুটোই দরকার। এই প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরের যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। 5ই আগস্ট যেসব থানা লুট হয়েছে সেই অস্ত্র এখনও উদ্ধার হয়নি। অবিলম্বে এসব অস্ত্র উদ্ধারের দাবিও জানান তিনি। দেশজুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চুরি আর কালো টাকার ভোট জামায়াত দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। আরও বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। এদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৭২-এর কর্তৃত্ববাদী সংবিধান পরিবর্তন করতে হবে। শনিবার দুপুরে লালমনিরহাটে জামায়াতে ইসলামের জনসভায় যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জামায়াত সব ক্ষেত্রে নারীদের মর্যাদা, নিরাপত্তা দুটি নিশ্চিত করবে উল্লেখ করে আমির বলেন, যারা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, তাদের কথা সত্য নয়। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে, তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তোলা হবে। বান্দরবানে কর্মী সভায় যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, ৭২-এর সংবিধান কর্তৃত্ববাদী। ৭২-এ যেটা বানানো হয়েছে কর্তৃত্ববাদী শাসনে সাংবিধানিক কাঠামোর কারণে তারা সুযোগ পেয়েছে। আল্লাহ নবীর আদর্শের আলোকে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সির আদলে যে রাষ্ট্র হবে সেই রাষ্ট্রই হচ্ছে স্বপ্নের বাংলাদেশ। এদিকে যশোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা শিক্ষক সম্মেলনে যোগ দিয়ে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে বিগত সরকারের মতো দুর্নীতিবাজরাই নির্বাচিত হবে। সংস্কার করা ছাড়া যদি নির্বাচন আসে তাহলে আগেকার মতো ওইরকমই ঢাকায় তার চোর এরাই নির্বাচিত হবে। কথা ঠিক কিনা বল? এছাড়া জয়পুরহাটে এক আলোচনা সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, প্রথমে স্থানীয় তারপর জাতীয় নির্বাচন চায় জামায়াত। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস NFREL-কে আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচনটি নিশ্চিত করতে চায়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় NFREL-এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠকে সংস্থাটি বাংলাদেশে তাদের চলমান উদ্যোগগুলি, বিশেষ করে স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করে। এছাড়াও নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার এবং নির্বাচনের স্বচ্ছতা প্রচারের সুযোগগুলি চিহ্নিত করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের ম্যাপিং এবং চাহিদা মূল্যায়ন পরিচালনার চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করে। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসনের সঙ্গে সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ৬০০-তে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়াও নারীর অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন গঠনেরও সুপারিশ করা হয়েছে। দীর্ঘ ৪.৫ মাসে কমিশনের সদস্যদের সাথে ৪৩টি বৈঠক, বিভিন্ন সংস্থা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে ৩৯টি এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে ৯টি বৈঠক শেষে ৪৩৩টি ও ১৫টি সংস্কার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে নারীর সার্বিক ক্ষমতায়ন, আর্থসামাজিক অন্তর্ভুক্তি,
সাংস্কৃতিক প্রগতি এবং আইনগত সুরক্ষার পরিপ্রেক্ষিতে সুপারিশ করা হয়েছে। এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ করে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য তুলে ধরেন সংস্কার কমিশন প্রধান। প্রয়োজনে নারীর পক্ষে অস্থায়ী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ, যেটা নাকি আমাদের সংবিধানে স্বীকৃত আছে এবং সেটা সংবিধানে বলা হচ্ছে টেম্পোরারি স্পেশাল মেজার, যেটা সিডো সনদেও আছে। জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সহ সরকারি বেসরকারি সকল খাতে ৬ মাস এবং ২৪ সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ৫১% নারীর ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন ১৮ নিশ্চিতের সুপারিশ রয়েছে। এবং সমতলে যে আদিবাসী জনগোষ্ঠীর যে প্রথাগত শাসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত। সবগুলো বিষয়কে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা না যায়, এই সমস্যাগুলো চলতেই থাকে। ৪৩৩টি সুপারিশের মধ্যে ২০০টি সুপারিশ গ্রহণযোগ্যতা পেলেও এই কমিশন সার্থক হবে বলে মনে করেন কমিশন প্রধান। আমরা মনে করি ৪৩৩টার মধ্যে যদি ২০০টাও হয় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশ কাজ করছে, তবে তাদের নিষ্ক্রিয়তা চোখে পড়লে সংশ্লিষ্ট থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কোনো পুলিশ সদস্য বদলি হওয়ার পরও নতুন কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে থানার বাইরে ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি, জানতে চান তাদের অভিযোগ সম্পর্কে। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হচ্ছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরো উন্নতি হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরো উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপেক্ষায় আছে বলে অভিযোগ করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দীর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে, এ সরকারকেও একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে সংস্কার কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন অলি আহমদ। আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগ থেকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। দেশ অনিশ্চিত ভবিষ্যৎ এবং রক্তপাতের দিকে এগোচ্ছে। ৬ দফা দাবি আদায়ে আগামীকাল দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশে চলমান রাইজ ইন রেড কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা এমন ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। ৬ দফা দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে করা বৈঠক প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আরও কঠোর হচ্ছেন তারা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্লেকার্ড হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজ ইন রেড নামে মানববন্ধনে শনিবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল সারা দেশব্যাপী জেলা ভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। তাদের যৌক্তিক ৬ দফা দাবি উত্থাপন করেছে, আমরা তাদের উপর একটা সংহতি জানিয়ে আজকে মূলত আমরা আন্দোলন করতেছি। এটা আসলে আমাদের ৬ দফা যৌক্তিক দাবি, যদি এই দাবি সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের প্রধান ফটকের নাম ফলক লাল কাপড় দিয়ে ঢেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি এবং মেনে নেওয়ার কোনো আশ্বাস দেয়নি। আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবি, আমাদের দাবি যেন অতীব বিলম্বে মেনে নেওয়া হয়। আমাদের 6 দফা সরকার পক্ষ পর্যন্ত গেছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন হয়নি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরাও। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বরিশালের কারিগরি শিক্ষার্থীরাও। কর্মসূচিকে কেন্দ্র করে নগরের চৌমাথা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নেন। আন্দোলনে অংশ নেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী চেয়ারে আগুন ধরিয়ে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে ভিসির পদত্যাগের 1 দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে ভিসির প্রতীকী চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে পদত্যাগের দাবি করেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে ভিসির পদত্যাগের দাবিতে আরও কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন করার ঘোষণাও দেন তারা। মারমা সম্প্রদায়ের সাংগ্রায়ের জলকেলির মধ্য দিয়ে রাঙামাটিতে শেষ হলো পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব। তরুণ তরুণীরা একে অপরের গায়ে জল ছিটিয়ে নেচে গিয়ে পার করেছে দিনটি। পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও মেতে ওঠেন এই আনন্দে। নতুন বছর যাতে হানাহানি ও সংঘাতমুক্ত হয় সেই প্রত্যাশার কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাও। 2 সারিতে ফুল দেয়া জল, এক পাশের তরুণ, অন্য পাশের তরুণীরা পরস্পরের দিকে পানি ছুঁড়ে মেতে ওঠেন জল উৎসবে। গানের তালে তালে নাচছেন কেউ কেউ। রাঙামাটির মারি স্টেডিয়ামে পুরনো বছরের সব জীর্ণতা গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেন মারমা সম্প্রদায়। তাদের বিশ্বাস, মৈত্রী জল বর্ষণে শুদ্ধ হয় নিজেদের অন্তরাত্মা। পুরনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাই। ঠিক এভাবে আমরা এই পানি খেলা উৎসবটা পালন করে থাকি। বিজুতে আমরা বিজু পালন করি, যেমন ফুল ভাসাতে যাই। এটাও একদম মারমাদের আমাদের একটা সাম্প্রদায়িক একটা উৎসব। তার জন্য আমরা মৈত্রী জল একটা ছিটিয়ে সবাইকে শুদ্ধ সাগর করে দিই। জল উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বসিত বিদেশি অতিথিরাও। দৃশ্যটি দেখতে খুবই মনোমুগ্ধকর। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। সম্মিলিত ঐক্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় আয়োজকদের। এই পানি খেলার মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের হিল ট্যাক্সে যেটা সম্প্রীতি আছে, পাহাড়ি বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে, আমরা সবাই একসাথে এই জলকেলি উৎসবটা আমরা পালন করে থাকি। নতুন বছর হানাহানি ও সংঘাত মুক্ত পার্বত্য চট্টগ্রামের প্রত্যাশার কথা জানালেন উপদেষ্টা। সব জাতিগোষ্ঠী পার্বত্য এলাকায় যারা আছে, আমরা চাই যে এই এলাকায় শান্তি ফিরে আসুক, এই এলাকায় যেন কোনো ভেদাভেদ না থাকে। আপনারা আরও করুন এই ধরনের অনুষ্ঠানগুলি। জলোৎসবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী গান ও নাচ। পুরনো বছরকে বিদায় এবং নববর্ষ বরণে নিয়ে গোষ্ঠীগুলো আনুষ্ঠানিকভাবে 3 দিনের উৎসব পালন করলেও একে ঘিরে পাহাড়ে অনুষ্ঠান চলে 15 দিন ব্যাপী। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলছে বৈশাখী লোকজ মেলা। মেলায় দেশীয় নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বাংলার ঐতিহ্য ও গ্রামীণ মেলার আবহ ধরে রাখতে সব ধরনের আয়োজনই করেছে লোক ও কারুশিল্প কর্তৃপক্ষ। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের 50 বছর পূর্তি উপলক্ষে পুরো জাদুঘর প্রাঙ্গণ সেজেছে রঙিন রূপে। শতরঞ্জি, পটচিত্র, রিক্সা পেইন্ট, পাট শিল্প, মৃৎশিল্প সহ নানান পণ্যের 28টি স্টল বসেছে এ মেলায়। শিশুদের জন্য রয়েছে চরকি, পুতুল নাচ সহ নানান গ্রামীণ খেলার আয়োজন। নকশিকাঁথা, বাঁশ শিল্প, শীতলপাটি সহ নানান দেশীয় পণ্যের সমাহার দেখতে ভিড় করছেন ক্রেতারা। আমাদের তো লোকশিল্প যা ছিল, যে অবস্থা ছিল, এগুলো তো এখন বিলীন প্রায়। আগের মতো আর দেখা যায় না। ছোটবেলায় আমরা অনেক জায়গায় বাসা আশেপাশে মেলা দেখতাম, এখন আর দেখি না। সোনারগাঁয়ে আসলাম, আগের পুরনো যে ঐতিহ্য রাজা রানীরা যারা ছিল বা আগের যে আমলের যেসব জিনিসপত্র
তো আসলাম, আমাদের ভালো লাগতেছে, ঘুরতেছি। প্রথম দিন আমাদের বেচাকেনাটা বেশি হয়েছে, কালকে একটু কম হয়েছে, আশা করি আরও সামনে আমাদের ভালো হবে। এই জাদুঘরে আজ প্রায় মোটামুটি 30 বছরের উপর থেকে মেলা তৈরি হচ্ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এবার বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বৈশাখী মেলা, এছাড়া আমাদের এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী। আপনারা জানেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে হারিয়ে যেতে বসা লোক কারুশিল্পের পুনর্জীবন, যে লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা নিয়ে আমরা পক্ষকাল ব্যাপী আমাদের আয়োজন। মেলা চলবে আগামী 28শে এপ্রিল পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।